তবে এটাও তো ঠিক, মানুষের নাভির দুপাশে দুরকমের খিদে থাকে, কোনোটাকেই তুমি অস্বীকার করতে পারো না। আজ বাড়িতে একেবারে একা অনুমিতা। স্বামী বরুণ অফিসের কাজে শহরের বাইরে, ছেলে রঞ্জু বন্ধুর বাড়ি বেড়াতে গেছে। আজকের পরিকল্পনাটা বাতিল করতে বললে হয়তো সে করত, কিন্তু অনুমিতাই বারণ কর। ছেলেটা সামনের সপ্তাহে ব্যাঙ্গালোর চলে যাবে, তার আগে পুরনো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাবে। তাতে বিঘ্ন ঘটাবে না অনুমিতা। ছেলে চলে গেলে মাঝে মাঝে এমন একা তাকে থাকতেই হবে। বরুণকে তো হামেশাই বাইরে যেতে হয়, না হয় আজ থেকেই শুরু হোক অভ্যাস। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনুমিতা জানলার কাছে এসে দেখল অল্প অল্প মেঘ এসেছে আকাশে। পুরনো দিনে ডাকাত আসার আগে যেমন নাকি চিঠি পাঠাতো গেরস্ত, নাও পারলে সামলা, তেমনি আর হাওয়াটাও বেশ সিংহের মতো কেশর ফোলাচ্ছে। ঝড় ভালো লাগে অনুমিতার, সমস্ত স্থিতাবস্থা ভেঙে দেয় ঝড়। ঝড়ের আগে দুহাত তুলে নাচতে ইচ্ছে করে না। অনুমিতা ঠিক করে ঝড়কে স্বাগত জানাবার জন্যে সে সেই গোলাপি শাড়িটা পরবে, যেটা কেনা ইস্তক একবারও পরা হয়নি। কপালে বিন্দি, চোখে কাজ, বরুণের ভারী পছন্দের রং। বিয়ের পরে পরেই বরুণ বলতো, এই রঙে তোমায় যেমন মানায়, অন্য কোনো রঙে তেমন নয়। নিজের মনেই হাসে অনুমিতা, সে নিজে কি ভালোবাসে এই রং। কতকাল নিজের ভালো লাগাগুলোকে নেড়েচেড়ে দেখেনি অনুমিতা, কেবল সকলের মনের মতো হয়ে বেঁচেছে। সর্বদা সে ভালো মেয়ে, ভালো স্ত্রী, ভালো মা, এমনকি ভালো বৌমা হতে চেয়েছে। সকলের কাছে ভালো থাকতে গিয়ে নিজের প্রতি অন্যায় করেছে, নিজের ইচ্ছেগুলোর গলা টিপে মেরেছে। এক অর্থে নিজের প্রতি অন্যায় করেছে সে। আজ সারাটা দিন সম্পূর্ণ একা কাটাতে গিয়ে কত পুরনো কথা মনে পড়ে অনুমিতা। কখনো মন ভারাক্রান্ত, কখনো অকারণ পুলক জেগে ওঠে। আজ অনেক দিন পরে অনিকেতের কথা মনে পড়ে। সত নেই কি অনেক দিন পরে আজ মনে পড়ে নাকি প্রতিদিন প্রতি মুহূর্তে পড়ে, আর সে তার মনের মাটিতে কবর দেয় তাকে। ঝড়ের মতোই দুর্দম ছিল অনিকেত, যখন যেখানে থাকত সেই জায়গাটা গানে গল্পে আড্ডায় ভরিয়ে রাখত। অনুমিতারও উচ্ছল প্রাণবন্ত স্বভাব, অল্প দিনের মধু নেই দুটিতে বেশ ভাব হয়ে গেল। যদিও অনিকেত বরুণের অফিস কলিগ, গুজরাটের প্রবাসে অনুমিতার অনিদা হয়ে উঠতে তার বেশি সময় লাগল না। আজ বহুদিন বাদে সেই সব টুকরো স্মৃতি যেন জন্মের ওপার থেকে ঝড়ের হাওয়ায় ঘূর্ণি তুলে ভেসে আসছে। আজ মেঘের দিকে চেয়ে গুনগুন করে গান ধরে অনুমিতা, আজ ঝড়ের রাতে তোমার অভিসার পরাণষ্কা বন্ধু হে আমার। বন্ধুই ছিল অনিকেত। বিদেশ বিভুঁইয়ে একা ছোট্ট রঞ্জুকে নিয়ে কত রকম বিপদে পড়েছে অনুমিতা। হঠাৎ তুমুল জ্বর, খেলতে খেলতে পড়ে গিয়ে মাথা ফেটে যাও। বেশিরভাগ সময়ই বরুণের বাইরে টিহুর থাকত। সেই সময় এক ডাকে ছুটে আসতো অনিকেত। স্ত্রী সুপ্রভাও কখনো বাধা দেন, কিন্তু সুপ্রভার ভরসা বিশ্বাসের মর্যাদা কি রাখতে পেরেছিল অনিকেত বা অনুমিতা? যদিও সেই সময় কোনো গ্লানিবোধ না থাকলেও পরে অপরাধবোধ জেগেছে বৈকি। আসলে সেই সময় কি এক ঘোরের মধু নে কেটে গিয়েছিল 3টে বছর। কোনো একদিন আলাপচারিতার মুহূর্তে অনুমিতা অনিকেতকে স্পষ্ট করে বলেছিল, তোমাকে আমার ভালো লাগে অনিদা, তোমাকে সারা দিনে একবার অন্তত না দেখলে আমার জগৎ নিভে যায়। নিজের কণ্ঠস্বরের দীপ্ততায় সে নিজেই অবাক হয়ে গিয়েছিল। এতটা স্পষ্ট করে কখনো কি নিজের কথা জানাতে পেরেছে সে? আর কি বলেছিল অনুমিতা? তোমার সামনে এলে আমার শরীর কেমন করে অনিদা। নিজের মনেই হেসে ফেলল অনুমিতা। না, ও কথা সে বলেনি মুখ ফুটে, হয়তো তার শরীর ভাষায় প্রকাশ করেছিল সেটা।
তবে এটাও তো ঠিক, মানুষের নাভির দুপাশে দুরকমের খিদে থাকে, কোনোটাকেই তুমি অস্বীকার করতে পারো না। এছাড়াও আরও দুটো খিদে থাকে, একটা মনের, মোটা মস্তিষ্কে, আবার এই সব খিদেকে এক ঘাটে জল খাওয়ায় বেঁচে থাকে। অনুমিতার সমস্ত খিদের মুখে বারাভাতের মতোই মনে হতো অনিকেত। দূর আকাশে মেঘের ভিতর বিদ্যুৎ চমকাল, যেন একটা লিকলিকে শাখামুটি সাপ। মুহূর্তে অনুমিতার মনে হলো অনিকেত কি অজগরের মতো তাকে মাপছিল সেই সব দিনগুলোতে। দু চোখে সম্মোহন নিয়ে শ্বাসের ঝড়ের সাথে তাকে নিজের দিকে টানছিল না, কেবল এবং কেবলমাত্র পেটের খিদে ছাড়া। বরুণ অনুমিতার আর কোনো খিদের পরিতৃপ্তি করেছে কখনো, আদৌ করতে চেয়েছে? হয়তো সে কারণেই বিষয়টা জানার পর বরুণ কোনো কথা বলেনি, দ্রুত বদলি নিয়ে কলকাতায় চলে এসেছে। অনুমিতার সংসার বেঁচে গেছে, কিন্তু অনিকেতের বাঁচেনি। ধীরস্থির শান্ত সুপ্রভা ডিভোর্স ফাইল করেছে, লামসাম অ্যামাউন্টের খরপোশ। ফ্লোয়াক মায় একমাত্র মেয়ের কাজটিও ছেড়ে দিয়েছিল অনিকেত সুপ্রভা। অনিকেত প্রকৃত অর্থে অনিকেত অর্থাৎ গৃহহীন হয়ে গিয়েছিল, অন্য অফিসে জয়েন করেছিল। এখন কোথায় আছে কে জানে। অনুমিতা চশমার কাচ মুছে আঁচল দিল। সন্ধ্যের মুখে ঝড়ের সাথেই একটা চড়ুই পাখি জানলা দিয়ে উড়ে আসে ঘরে, শোবার ঘর পার করে সোজা লিভিং রুমে, তারপর চক্কর কেটে দুবার উড়ে দেয়ালে ধাক্কা খেয়ে বসে পড়ে টিউব লাইটের ওপর। তাড়াতাড়ি ঘরের পাখা অফ করে দেয় অনুমিতা। পাখি তার ডানা দুটি মুড়ে টিউবলাইটের ওপর সেই যে বসল আর উড়ল না, ঘাড় ঘুরিয়ে কেবল এদিক ওদিক দেখে। একটু যেন হাফ ধরেছে মনে হয়। প্রায় সমান উঁচু একটি কাচের আলমারির মাথায় একটি বাটিতে একটু জল ও চালের দানা দিয়ে অতিথি সৎকারের ব্যবস্থা করে অনুমিতা। অতিথি কিছুই স্পর্শ করে না, তবে বেশ গুছিয়ে বসে। সেই ঘরে সেই সময় টিভি চলছিল। অতিথি টিভি দেখতে থাকে, বেশ বোঝা যায় ইতিমধ্যে তিনি আর নড়বেন না। বেশ স্বস্তি বোধ করে অনুমিতা। একটু পরেই ফোন করে রঞ্জু। কি গো মা, ভয় করলে বল, বাড়ি চলে যাব তাহলে? অনুমিতা বন্যস্ত হয়ে বলে, ভয় করবে কেন, নিজের বাড়িতেই তো আছে। তাছাড়া এক অতিথি এসেছে, সে রাতে আর কোথাও যাবে বলে মনে হয় না। রঞ্জু কৌতূহলী হয়ে ওঠে, কে এসেছে গোমা? মানি পিসি। মানি তাদের রান্নার লোক। রঞ্জ ভাবে তার মা হয়তো শেষমেশ তাকেই ডেকে পাঠিয়েছে রাতটুকু থাকার জন্যে। অনু তাড়াতাড়ি বলে, না না সে নয়, হ্যাঁ তুই চট করে একবার ভিডিও কল কর, দেখাচ্ছি। প্রায় তৎক্ষণাৎ রঞ্জু ভিডিও কল করে। অনু বসার ঘরের টিউব লাইটের ওপর বসে থাকা চড়ুইটাকে দেখায়। রঞ্জু হেসে ফেলে, ও এই তাহলে তোমার অতিথি, একটা চড়ুই পাখি? অনু হেসে বলে, তা নয় তো কি, একদম একা থাকার চেয়ে আরেকজন লিভিং কেউ রইল ভালো নয়? রঞ্জু আবার হাসে, সে তো ঠিক, তবে সারা রাত তোমার ঘুম হবে তো? নাই বা হল, এক রাত্রির না ঘুমোলে কি আর এমন মহাভারত অশুদ্ধ হবে? রঞ্জু ফোন ছেড়ে দেয়। আজ বহুদিন পর অথবা জীবনে প্রথম অনুমিতা ভাবে, সে কি চেষ্টা করলে একটা চাকরি জোটাতে পারত না নিজের জন্য। সে তো বিয়ে পাশ করেছিল, যা হোক একটা চাকরি, তাহলে সে বরুণের জীবন থেকে সরে যেতে পারত। আরও অনেক মেয়ের মতোই চাকরি করার কথা ভাবেনি কখনো অনুমিতা। বিয়ে করে সংসার করতে ভালো লাগত, সে তাই করেছে, আনন্দের সাথেই করেছে। কিন্তু সেই ঘটনাটার পর ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল তার। সবকিছু জেনেও বরুণের এই নিস্পৃহভাব অনুমিতাকে অসহিষ্ণু করে তোলে আজকাল। বরুণ তাকে ক্ষমা করে মহৎ সাজার চেষ্টা করছে, অথবা স্রেফ অবজ্ঞা করছে। বরুণ কতগুলো বছর পেরিয়ে গেছে, বরুণ সেই আগের মতই নিজের কাজে বহেছে, নিজের জীবিকায় বহেছে।
রঞ্জুও বড় হয়ে গেছে, শীঘ্রই সে ডানা মেলে দেবে দূর শহরে। আজকাল অনুমিতার চমৎকার সাজানো সংসারে নিজেকেই বাড়তি মনে হয়। ইদানিং তার হাতে সময় উদ্দীপ্ত হয়ে যায়। সেই উদ্দীপ্ত সময়কে খাতার পাতায় লিখে রাখে অনুমিতা। এটা সে পারে। এক সময় অনুমিতার লেখা অনেক কবিতা অনিকেত উদাত্ত কণ্ঠে আবৃত্তি করেছে। অনিকেতের ঠোঁটে কি ভীষণ সজীব হয়ে উঠত কবিতাগুলো। আজকাল নিজের একটি সত্তাকে সর্বদাই যেন অতীতের চৌকাঠে বসিয়ে রেখেছে অনুমিতা। বাকিটুকু চেয়ে থাকে ভবিষ্যতের জানালা। মাঝের যেটুকু বাস্তব সেটুকু প্রায় নেই বললেই চলে। তার এই দীর্ঘ অবসর তাকে মশলা ফুরিয়ে যাওয়া হাউইয়ের মতো নিঃস্ব করে দিতে থাকে। কতদিন কোনো কবিতা লেখে না অনুমিতা। শেষবার অনুমিতার ঠোঁটে ছোট্ট একটা কামড় দিয়ে অনিকেত বলেছিল, অনু, সেদিন তোমার লুকোনো ডায়েরিটা জোর করে কেড়ে নিয়ে না পড়লে জানতেই পারতাম না তুমি এত ভালো কবিতা লেখো। নিজেকে এভাবে লুকিয়ে রাখো কেন অনু? অনিকেত নিজের বুকের সাথে চেপে ধরেছিল অনুমিতাকে। আর অনুমিতার মধ্যেও অদ্ভুত এক আত্মবিশ্বাস জেগে উঠেছিল দুরন্ত ঘোর সোয়ারের মতো। রাতে ঘুম এলো না অনুমিতার। আজ অনেকদিন পর ভেলভেটে মরা নীল ডায়েরিটা নিয়ে বসল। অতীত বা ভবিষ্যৎ কোনোটাই নয়, কোনো এক স্বপ্ন প্রদেশ থেকে সে লিখে চলল কিছু মায়াক্ষর। অনুমিতা লিখল, কাল তুমি অনেক রাতে ফিরে ঘুমন্ত আমাকে না জাগিয়ে নিঃশব্দে পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ভোর রাতে খোলা জানালায় একটা পালকের মতো নরম হাওয়া আমার চোখের পাতায় টোকা দিল। আমি ঘুমের ঘোরে ভাবলুম সে বুঝি তোমার অধরস। আমি ঘুমের ভেতর আহ্লাদী হয়ে মৃদু কামড়ে দিতেই দেখি সে শুধু দক্ষিণ হাওয়া, আর তুমি পাশে ঘুমিয়ে আছ কাদা হয়ে। ভোরের অল্প আলো এসে পড়েছে তোমার ঘুমন্ত মুখে। এই মুখ শিশুর মতো নিষ্পাপ। চোখের কোলে উদ্বেগের রেখামাত্র নেই। ঠোঁটের কোণে একটুখানি অন্ধকার। গালের ওপর নাকের একটা ছোট্ট ছায়া যেন আমায় হাতছানি দিচ্ছে কেবলমাত্র একটা ডিঙি নৌকা সম্বল করে সমুদ্রে ভেসে যেত। আমি নিজেকে প্রতিহত করতে পারছি না কিছুতে। ইচ্ছে করছে তোমার চুল ঠোঁট চোখের পাতা চুমু দিয়ে এলোমেলো করে দিই। জোছনার মতো নরম সাদা পাঞ্জাবি পাজামার নাটক থেকে তোমায় উন্মুক্ত করি। আকাশমণি গাছের মতো তোমার চিকন শরীরে অর্কিডের মতো জড়িয়ে ফুল ফোটে, নানা রঙের অজস্র ফুল। কোনোটা পাখি আবার কোনোটা প্রজাপতির মতো দেখতে। উজ্জ্বল রঙে তারা আকর্ষণ করছে আমার। একটা রঙিন প্রজাপতি আমি, অথবা একটা গন্ধহীন ফুল। বাতাসে উড়ছে পরাগরেণু, যেন আমার বুকের ভেতর জমে থাকা কবিতা অক্ষর। তোমার বুকের পশমের ভেতর নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছি। গ্রীষ্মের প্রথম বৃষ্টির পরে মাটির বুক থেকে যেমন গন্ধ আসে, ঠিক তেম। আমি জানি তোমার ঘুম ভেঙে গেছে, তবু তুমি চুপটি করে আদর নিচ্ছ চোখ বুজে। তোমার শরীরের বেহালায় ছড় টানছে আমার কুশলি আঙুল। চোখের পাতা থেকে ঠোঁটের পাপে, বুকের প্রান্তর থেকে আরো নিচে মায়াপ্রদেশে। সুর জাগছে তোমার রক্তের প্রবাহে। তুমি ডান হাত বাড়িয়ে আমাকে চেপে ধরেছ তোমার বুকের ওপর। আমি অস্থির হয়ে পড়ছি তোমার স্পর্শে। নাইটি খুলে ছুঁড়ে ফেললাম বিছানার একপাশে। আর কোনো পর্দা নেই আমাদের মাঝে। পরস্পরের ত্বকের রোমকূপে বিদ্যুৎ প্রবাহ। অন্তত এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো মান অভিমান নেই। অন্তত আরও কিছুটা সময় আমরা মুখস্থ মন্ত্রের মতো বাজব না একে অন্যের দেহমন্দিরে, বরং পাকদণ্ডিতে হারিয়ে যাওয়া পর্বতারোহীর মতো আমরা পরস্পরকে খুঁজব উন্মাদের মতো। অন্ধকার দূরত্ব মুছে দেয় অনিকেত। তোমার হৃদস্পন্দন শুনতে পায়, দেখতে পাই কাছে। ইচ্ছে করে কথা বলি, হাত ছুঁই, আধারের পর্দা সরিয়ে দিই একটানে। একের পর এক বিভীষিকার দিন রাত পেরিয়ে যাচ্ছে। এসবের ওপারে দেখা হবে, যদি না হয় বাণীর পর্ষদা।
একটি আসর ফিল্ম, আগলে রাখার মতো একটি চুম্বন। কেন মৃত নূর কথা বলো, ভয় কর, কান্না পায়। কেন চলে যাও, এখন গভীর রাত, কেউ জেগে নেই পাহারা দিতে। মানুষের পুড়ে যাওয়া দেখতে শ্মশানে যেও না। একটিবার কাছে এসে বুঝতে পারবে লুকোনো প্রদাহ কাকে বলে। একবার এসে দেখে যাও আমার আলোর অলিন, আমার সাজানো সংসার, কিচ্ছুটি ভাঙতে পারোনি তুমি। এসো দেখো, সারা রাত ওই শুকতারার দিকে চেয়ে চেয়ে কেমন কাটিয়ে দিচ্ছি রাত। একটিমাত্র কথাও যদি বল, কেন বলছো না, দেখতে পাও না চোখে জল। এবার ঘুমিয়ে পড়, আমি বারবার গিয়ে দেখে আসি ঘুমের ভেতর ছটফট করছো কিনা। হাত চলে যাচ্ছে হয়তো মশারির গায়ে, হয়তো চশমা পরেই ঘুমিয়েও পড়েছে। আজকাল যমুনার জলে লাশ ভাসে, এই রাত যমুনার মতো কালো। আমরা কি একটি দুটি কথার কুসুম ভাসাতে পারি না? না হয় সকাল হলে লাশের মতি ভেসে যাবে সেই সব কথা। চড়া রোদ এসে তুলে নিয়ে সৎকার করবে, তবু ভাষার সুকটুক দিলে ক্ষতি কি? কতদূর আর ভেসে যেতে পারে, এক সময় ডুবে তো যেতেই হবে। লেখা হয়ে গেলে বার তিনেক পড়ল অনুমিতা, তারপর কাগজটা ছিঁড়ে নিল ডায়েরি থেকে। খুব যত্ন করে ছেলেবেলার মতো একটা নৌকা বানাল, তারপর বারান্দায় গিয়ে দাঁড়াল। উঠোনে থি থি করছে বৃষ্টির চোখ, চাঁদের আলো চিকচিক করছে। অনুমিতা গ্রিলের ফাঁক দিয়ে হাত বার করে ছুঁই ভর্তি অ্যান্টাসিড ভাসিয়ে দিল জলে।